নিয়ম কানুন তো মানেন না। এটা প্রথম কথা, একটা অবৈধ সরকার, তার নিয়ম কানুন নেই। জোর করে চেয়ারে এসে বসে পড়েছে, মিউজিক্যাল চেয়ারের মতো বসে পড়ে বলছেন এটাই তাদের সরকার। এটা জঙ্গি সন্ত্রাসবাদী বলছি। এইটা প্রথম ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এরা সন্ত্রাসবাদী, চরমপন্থী। এদেরকে কে ভদ্র ছাত্র বলছে আমি তো জানি না, বা আমরা মনে করি, ভারত সরকার মনে করে এরা চরমপন্থী। ফলে চরমপন্থীর বিরুদ্ধে পহেলগাঁও আক্রমণের পরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল, তেমন আজকে ভারতীয় হাই কমিশন এমন ঘটনা ঘটলে ঠিক এমনই একটা ঘটনা কিন্তু ঘটতো, দুর্ভাগ্যজনক হলেও। শুনেছি যে একটা মিছিল যাচ্ছিল হাই কমিশনের দিকে, তাকে অনেক দূর বোধহয় আটকেও দেওয়া হয়েছে এবং পুলিশ আটকেও দিয়েছে। আশা করবো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর কি। সেটা ঘটলে কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। এক ব্যক্তি যার একটি ওপর আক্রমণ হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠুন কামনা করি, কিন্তু তার ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো তদন্তই করলো না। অথচ বলে দেওয়া হলো এর সঙ্গে নেপথ্যে ভারত জড়িত আছে এবং ভারতে সে আশ্রয় পাচ্ছে, এবং বাংলাদেশ সরকার কোনো ইন্টেলিজেন্স ইনপুটও ভারতকে দেয়নি, না দিয়ে এই ধরনের কতগুলো লাগাতার অসত্য কথা বলে যাচ্ছে। আমার যেটা মনে হয়েছে, সোজা কথা ফজলুল বলি, এরা করতে চাইছে কি, এমন একটা প্রভোগ করে সিচুয়েশন করতে চাইছে যাতে নির্বাচনটা না। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই পর্যায়ে, আজকের পর্যায়ে যেটা পৌঁছেছে, এটা কখনোই ছিল না এবং কেউ প্রত্যাশাও করে নাই। এবং ভারত একটা ঠান্ডা মাথার দেশ। ভারতের চাণক্য কূটনীতিকে আমরা মনে করি খুব ধীরে সুস্থে, সহজে উত্তেজিত হবার কূটনীতি না। সেই ভারত এমন একটা পর্যায়ে গিয়েছে, এই প্রথম বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে তাদের কিছু পূর্ণ কথাবার্তা বলেছে এইসব বিষয় নিয়ে। বা ঢাকাতেও যে একটা অন্যরকম থমথমে অবস্থা, এই কারণে আজকে কিন্তু জুলাই মোর্চা নামের একটা ব্যানারে ভারতীয় হাইকমিশনের দিকে যাচ্ছিল একটা মিছিলটাকে অবশ্য বাগদান এলাকায় আটকে দেওয়া হয়েছে, অনেক পুলিশ সেখানে বক্তৃতা চলছে। এসব বিষয় নিয়ে আমরা একটু ভারতের বিষয়টা নিয়ে আমরা আমাদের সিনিয়র গেস্ট প্রভাবশালী ভারতীয় সাংবাদিক গৌতম রায়ের সঙ্গে আমরা কথা বলছি। গৌতমটা, আপনার মাইকটা মিউট করা, হ্যাঁ বলো, তুমি প্রশ্ন করো, আমি বলছি। জি গৌতমদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। শুভেচ্ছা, তোমাদের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা একদিন পরে হলো। বিজয় দিবসের এই সময় এসে কালকে বাংলাদেশের অনেকে উষ্মা প্রকাশ করেছেন। প্রথমে হচ্ছে নরেন্দ্র মোদীর টুইটের বিষয়টা নিয়ে, যে টুইটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ছিল না, ভারতের বিজয়ের কথা ছিল। এই বিষয়টি নিয়ে আপনাদের বক্তব্যটা কি? এ বিষয়ে প্রথমত আমার বক্তব্য হচ্ছে, এটা নরেন্দ্র মোদী গত 2 বছর ধরে এই দিনটাকে তিনি কেবলমাত্র ভারতের পাকিস্তানের বিরুদ্ধে জয় সেই হিসেবে দেখাচ্ছেন। কিন্তু আমি বলবো যে ভারত সরকার বা সকলেই বা ভারতবাসী, তারা কিন্তু কখনোই মনে করে না যে এটা একা ভারতের যুদ্ধ। তারা কিন্তু মনে করে আমাদের এখানে বলার স্বাধীনতা আছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা নেই। আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীর বলা উচিত ছিল যে নিশ্চিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে, যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে যে বিজয় অর্জন হয়েছে সেটা স্বীকৃতি দেওয়া। লক্ষ্য করবে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যে টুইট করেছেন, তাতে কিন্তু মুক্তিযোদ্ধাদের তিনি সম্মানের কথা বলেছেন। একইভাবে আমি বলবো, যখন ডক্টর ইউনূস যখন গতকাল বক্তব্য রেখেছেন, তিনি ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেননি। ফলে তার পক্ষ থেকেও এটা অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন। অথচ গতকাল দিল্লিতে দিল্লি বাংলাদেশ হাই কমিশনের যে অনুষ্ঠান হয়েছে, যেখানে আমি উপস্থিত ছিলাম, সেখানে কিন্তু হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ ভারতীয় 16,000 সৈন্যের যে প্রাণহানি, তার রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে 2 দেশের যোদ্ধাদের, সেটা তিনি স্বীকার করেছেন, সেটা তিনি ঘোষণা করেছেন, ভাষণে উল্লেখ করেছেন। ভাষণে বহু তিনি সৈন্যদের নাম করে, ভারতীয় জেনারেলদের নাম করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং জানিয়েছেন। ফলে পরিবেশটা সেই ছিল, কিন্তু এই পরিবেশটাকে পুরো বিষিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবং 16ই ডিসেম্বর সেই জন্য আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি একটা 16ই ডিসেম্বরে কেউ হয়তো আত্মসমর্পণ করেনি,
কিন্তু আত্মসমর্পণ, এক পক্ষকে আত্মসমর্পণের পক্ষে জন্য একটা নির্ণায়ক দিকে কিন্তু শুরু হচ্ছে আপাতত কূটনৈতিক যুদ্ধ। বলো। আপনি এই যে আপনারা হাইকমিশনে গিয়েছিলেন, হাইকমিশনে আপনাকে জিজ্ঞেস করেছিলেন 6 ডিসেম্বর ভারত যে স্বীকৃতি দিয়েছিল এই বিষয়টা নিয়ে সবসময় দিল্লি হাইকমিশন একটা অনুষ্ঠানের আয়োজন করতো, 2 বছর ধরে কেন করা হচ্ছে না, এটা কি জিজ্ঞেস করেছিলেন আপনারা? হ্যাঁ, মানে সরাসরি নাম করে বলতে পারবো না, কিন্তু তারা সরকারি কর্মচারী, ফলে তারা জানিয়েছেন তাদের কাছে এরকম কোনো, তারা যেগুলো পালন করার জন্য জাতীয় দিবস, যেগুলো পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়, তারা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করেন, তারা সেই নির্দেশ মেনে চলেন। তাদের কাছে এবারে 6 ডিসেম্বর মেনে চলার এমন কোনো নির্দেশ আসেনি, তাই তারা পালন করেন। নরেন্দ্র মোদী আপনি বলছেন গত 2 বছর ধরে এই ধরনের টুইট করছেন ভারতের বিজয় দিবস উল্লেখ করে, এটা কেন করছেন আপনাদের কি মনে হয় সেটা? এটার পেছনে কিছুটা হয়তো রাজনৈতিক, তিনি বাংলাদেশের বিষয়টা নিয়ে এত বেশি বিরক্ত যে সেই জন্য তিনি বলার সময় হয়তো অতীতটাকেও মানে তিনি ভুলে যাচ্ছেন আর কি। মানে এত বিরক্তিকর পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ প্রায় তার একটা ঘাড়ে বোঝার মতো এসে দাঁড়িয়েছে। সেই কারণে আমি জানি না খুব একটা ডেলিভারেট কিনা। আর একটা হতে পারে ভারতে কিছু রাজনৈতিক বিতর্ক আছে, কংগ্রেস এবং সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এই সময় ভারতে বহু জায়গায় নির্বাচন আছে, সেই কারণে তখনও নির্বাচন ছিল, এই সময় একটি মানে কংগ্রেস প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া, সেটা হয়তো রাজনৈতিক দিক থেকে তার পক্ষে অসুবিধা ছিল, সেই জন্য হয়তো দেয়নি। এর বেশি এটার বিষয়ে কিছু আর বলা যাবে না। এর আগে বিভিন্ন সময় আমরা কিন্তু ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ডেকে কথাবার্তা বলার বিষয় ছিল, কিন্তু দিল্লিতে ভারতীয় হাইকমিশনকে ডেকে এইভাবে কথা বলা আপনাকে মনে পড়ে আর আগে কখনো ঘটেছে এটা? হ্যাঁ, মানে 5ই আগস্টের পর ঘটেছিল, তখন ভারতে হাই কমিশনার কেউ ছিলেন না বাংলাদেশের। তখন যিনি অ্যাক্টিং হাই কমিশনার ছিলেন নুরাল ভাই, তো নুরালকে ডাকা হয়েছিল, তিনি অ্যাক্টিং হাই কমিশনার ছিলেন। সে সময় কিছু ঘটনা ঘটেছিল, কিছু আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই সবগুলোর প্রতিবাদ জানাতে ডাকা হয়েছিল। তবে রিয়াজ আহমেদুল্লাহ হাই কমিশনার হওয়ার পর এই প্রথম ভারতের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করলো। যদিও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে ঘন ঘনই তলব করা হয়ে থাকে, বলা হয়ে থাকে, এর আগেও বহুবার, আরো আগে তাকে তলব করা হয়েছিল আর সেটাও যখন তলব করা হয়েছিল তারপরেই তখন অ্যাক্টিং হাই কমিশনারকে করা হয়েছিল। এখন হাই কমিশনার আছেন, হাই কমিশনারকে তলব করা হয়েছিল, এবং একজন তলব করে ভারতের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে যে প্রতিবাদ জানানো, সেই প্রতিবাদটা জানানো হয়েছে। এবং কারণ আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। আজকের পরিস্থিতি হচ্ছে কতগুলো উগ্রবাদী জঙ্গি সংগঠন বলে যেটা বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, তারা ভারতীয় হাই কমিশনে হামলা করার চক্রান্ত করেছে। ভারতীয় হাই কমিশনকে আক্রমণ করার অর্থাৎ ভারত রাষ্ট্রকে আক্রমণ করা। এটা ওই সমস্ত মূর্খ লোকগুলো যেন এটা বোঝে যে একটা হাই কমিশনের ধারে এসে কোনো প্রতিবাদ করাটা, সেটা সেই রাষ্ট্র, এখানে ওই জায়গাটুকু কিন্তু স্বাধীন সার্বভৌম ভারত, সেইখানে ভারত রাষ্ট্রের উপরে এটা আঘাত। এবং জেনেভা বা ভিয়েনা প্রোটোকল অনুসারে যেগুলো রক্ষা করার দায়িত্ব, যেটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আশা করা হচ্ছে সেগুলো স্মরণ করা হবে। শুনেছি যে একটা মিছিল যাচ্ছিল হাই কমিশনের দিকে, তাকে অনেক দূর বোধহয় আটকেও দেওয়া হয়েছে এবং পুলিশ আটকেও দিয়েছে। আশা করবো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর কি। সেটা ঘটলে কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। আপনারা বলছেন যে কিছু উগ্রবাদী সংগঠন, দেখতে কিন্তু আমরা দেখছি উগ্রবাদী না, এটা এনসিপি, যেটা এখানে কিংস পার্টি বলে অনেকে বলে থাকেন, তাদের নেতারা কিন্তু শহীদ মিনারে একটা অনুষ্ঠানে এই কথাগুলো বলেছেন যে 7 সিস্টার্স এর কথা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু দায়িত্ব নেওয়ার আগেও বলেছেন সেটা। তা আপনি হঠাৎ করে এদেরকে উগ্রবাদী বলছেন কেন আপনারা? উগ্র শুধু নয়, জঙ্গিও বলছি, এটা জঙ্গি সন্ত্রাসবাদী বলছি। এইটা প্রথম ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এরা সন্ত্রাসবাদী, চরমপন্থী। এদেরকে কে ভদ্র ছাত্র বলছে আমি তো জানি না, বা আমরা মনে করি, ভারত সরকার মনে করে এরা চরমপন্থী। ফলে চরমপন্থীর বিরুদ্ধে
পহেলগাঁও আক্রমণের পরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল, তেমন আজকে ভারতীয় হাইকমিশন এমন ঘটনা ঘটলে ঠিক এমনই একটা ঘটনা কিন্তু ঘটতো, দুর্ভাগ্যজনক হলেও। তাহলে এটা যেন মাথায় রাখেন। আপনি বলছেন ভারতীয় হাইকমিশনে যদি কোনো হামলা ঘটতো বা কোনো ইনসিডেন্ট ঘটতো, পাল্টা কোনো ব্যবস্থা ভারত আগে বলা, আগে তো আমি তোমার চ্যানেলে বহুবার বলেছি, একবার কোনো হামলা করে দেখো। আমি তো বলছি নিশ্চয়ই তার মানে সেটা তো না হলে ভারত সরকার বিপদে পড়বে, ভারত সরকারের উপর চাপ তৈরি হবে, ভারত সরকার সহ্য করছে কি করে? সহ্য করার তো কোনো ব্যাপার নেই। কি হতে পারে সেটা তো সেই সিদ্ধান্ত ভারত সরকার নেবে। তো আমি বলছি আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি জঙ্গি ঘাঁটিগুলো, আমরা জঙ্গি বলছি যেহেতু এদের, ফলে জঙ্গি ঘাঁটিগুলোর উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল পাকিস্তানের ঘটনা। আজকে আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা শহীদ মিনারের সমাবেশে হাসনাত আব্দুল্লাহ যে সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছিলেন, প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলেছেন এটা একটা অবান্তর কথাবার্তা। না সে তো বলতে পারেন, খুব ভালো কথা। তাদের ওদের ওখানে তো আসলে কি ওই যে একটা যারা মানে জীববিদ্যা পড়েছেন তারা একটা জন্তুর কথা জানেন, সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রার বহু মাথা, বহু মাথা, কোনো মাথাটা একটা মাথা নয়। একটা ইউনুস মাথা, একটা হাসনাত মাথা, একটা পররাষ্ট্র উপদেষ্টা মাথা, একটা প্রেস সচিব একটা মাথা। কে যে কার সঙ্গে কখন কি বলেন তার কোনো ঠিক কোনো একটা সরকারের, ভারত সরকারের যেমন হয় কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলবে সেটা ভারত সরকারের মত, তার বিরুদ্ধে বা তার পক্ষে আর কেউই কোনো মতামত দেয় না। কিন্তু ওখানে বাংলাদেশের ক্ষেত্রে বহু মতবাদের লোক, বহু সকলেই তারা ওখানে রবীন্দ্রনাথের সেই সবাই রাজার মতো আর কি, সেখানে সবাই রাজা, কেউ প্রজা নেই আর। তো ফলে তারা সকলেই কোনো নিয়ম কানুন তো মানেন না। এটা প্রথম কথা, একটা অবৈধ সরকার, তার নিয়ম কানুন নেই, জোর করে চেয়ারে এসে বসে পড়েছে মিউজিক্যাল চেয়ারের মতো, বসে পড়ে বলছেন এটাই তাদের সরকার, এবং করে তারপরে যা করার করছেন। কিন্তু ফলে সেটা তো আমি জানি না, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভালো কথা, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য আবার না তাকে অন্য কিছু মানে ফেস করতে হয় ভবিষ্যতে। আমি চাই না যে তিনি পাতল সজ্জন ব্যক্তি, ভালো কূটনীতিবিদ। বাংলাদেশ কিন্তু এই সুযোগে আবার বলেছে ভারতকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে হস্তান্তর করার জন্য। না সেটা তো বলার কিছু, ভারত সরকার তো কিছু সেই বিষয়ে কোনো জবাব দেয়নি। তবে আজকে সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, যিনি ভারতের পররাষ্ট্র সচিবও হয়েছিলেন পরে, তিনি একটি আজকে প্রবন্ধ লিখেছেন 1 নম্বর ইংরেজি জাতীয় দৈনিকে হিন্দুস্তান টাইমসে। তাতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে কেন শেখ হাসিনা কাউকেই ফেরত দেওয়া যাবে না। কি বলেছেন সেখানে উনি? সেখানে বলেছেন যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি যে নিয়ম শর্ত আছে, সেই শর্তগুলো, এটা তো কোনো আবেগের বিষয় না, এটা আইনি বিষয়। এর ফলে সেই আইন অনুযায়ী বিচার করে খতিয়ে দেখে সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্তটা যা যা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী হবে। ওরা তো ভারত বন্দি না, বন্দি বিনিময় চুক্তি আছে। না সে তো বটেই, সেটা তিনি লেখেননি। তিনি বলেছেন প্রথম কথা, তারপর এটাও বলেছেন যে আমাদের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু, তাকে বিপদে আমরা ফেলতে পারি না। বাংলাদেশ হাইকমিশনকে যে ডেকে ভারত যে কথা বলেছে, আমাদের বাংলাদেশের পত্রপত্রিকায় যেতে এসেছে যেটা, ওইখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, প্লাস সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের জন্য আবারও বলা হয়েছে সেটা। কিন্তু বাংলাদেশ তো যে সেই পথে নাই, সবাইকে নিয়ে ইলেকশন হচ্ছে না বাংলাদেশ। এই ইলেকশনটা ভারত, এটা বলা হয়, সেটা ওই স্টেটমেন্টে বলা আছে যে ক্রেডিবল ইলেকশন, মানে যেটা বিশ্বাসযোগ্য নির্বাচন যাতে হয়। তার মানে সেটা বাদ দিয়ে হলে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না, সেটাই তার অর্থ। এবং তাতে বলা হয়েছে যে এক ব্যক্তি যার একটি ওপর আক্রমণ হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠুন কামনা করি, কিন্তু তার ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো তদন্তই করলো না। অথচ বলে দেওয়া হলো এর সঙ্গে নেপথ্যে ভারত জড়িত আছে এবং ভারতে সে আশ্রয় পাচ্ছে, এবং বাংলাদেশ সরকার কোনো ইন্টেলিজেন্স ইনপুটও ভারতকে দেয়নি, না দিয়ে এই ধরনের কতগুলো লাগাতার অসত্য কথা বলে যাচ্ছে।
আমার যেটা মনে হয়েছে, সোজা কথা প্রযোজ বলি, এরা করতে চাইছে কি এমন একটা প্রভাব করে সিচুয়েশন করতে চাইছে যাতে নির্বাচনটা না হয়। এরা নির্বাচন পেছনের অজুহাত করছে, এবং সেই কারণেই এই সমস্ত নানা ধরনের প্ররোচনামূলক কাণ্ড যে ঘটছে। আজকে ভারতীয় হাই কমিশনে গিয়ে যদি হামলা করা হয়, তাহলে জানে তারা যে ভারত কি করবে, কি ধরনের প্রতিক্রিয়া দেবে, তাহলে তখন বলা হবে এই অবস্থাতে নির্বাচন হয় না। জামায়াত এবং এনসিপি ওই ছাত্র, তারা নির্বাচন চাইছে কিনা আমাদের সন্দেহ আছে। বিএনপি ছাড়া আর অনেকেই নির্বাচন চাইছে না। হাদি বলে যে ইয়াং একজন লোক, যাকে ভারত বিরোধী রাজনীতির তরুণ একটা আইকন মনে করে, তার উপর গুলির ঘটনার পরে যারা গুলি করেছে মনে করা হচ্ছে, অভিযোগ হচ্ছে তারা ভারতে আশ্রয় পেয়েছে। এটা নিয়ে বর্ডারে বিজেপি কি করছিল? বিজেপি কি ঘুষ খেয়ে তাদের পাঠিয়ে দিয়েছে? একটা সীমান্ত আছে, তো সীমান্ত দিয়ে এলো কি করে? বর্ডার গার্ড কি করছিল? ইয়াবা খেয়ে শুয়েছিল নাকি? আর সীমান্ত দিয়ে পেরিয়ে আসছে, আর সীমান্ত রক্ষীর কোনো কাজ না। আজকে বাংলাদেশের কাগজে খবর আছে 80% সীমান্তে বেড়া হয়ে গেছে। আজকে বাংলাদেশের কাগজে খবর আছে। তো 20% যে বেড়া নেই, সেখানেও তো প্রহরা আছে। তো বিজেপি যদি সাহায্য না করে, সুতরাং যদি কেউ সাহায্য করে থাকে ভারতে আমি বলছি না যে ভারতে পালিয়েছে, যদি পালিয়ে থাকে তাহলে এর সঙ্গে বিজেপি জড়িত। বিজেপির মহানির্দেশক তাকে শোকজ করা উচিত। দেখুন কি করে ভারতে গেল। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসটায় আমাদের অনেক কৃতজ্ঞতা ভারতের প্রতি মুক্তিযুদ্ধকালীন আমাদের যে সহযোগিতার জন্য। সেই মাসে ভারত বাংলাদেশের হাইকমিশনকে ডেকে যে ক্ষোভ প্রকাশ করছে, যেটা এটা নিয়ে ভারতীয় মিডিয়া কিভাবে বিষয়টা প্রচার করছে? ভারতীয় মিডিয়া প্রচার করছে যা করা হয়েছে, যা ঘটনা করা হয়েছে। এবং ভারতের মিডিয়া তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করছেই নিয়মিত। সেখানে যে একটা অরাজক পরিস্থিতি, এবং সেখানকার যেটা রয়েছে আজকে হর্ষবর্ধন সিংলার লেখায়, যে বেকারিত্ব কিভাবে 5ই আগস্টের পর বেড়ে গেছে, কিভাবে অর্থনীতির মুখ থুবড়ে পড়েছে, সমস্তটাই তার লেখায় আছে। ওই লেখাটি অবশ্য পাঠ্য সকলের জন্য। এবং তুমি যে নির্বাচনে সকলের অংশগ্রহণমূলক কথা বললে, কালকে আমি দেখেছি প্রথম আলোয় প্রথম পাতায় রেহান শোভান চৌধুরীর একটা সাক্ষাৎকার। তাতে তিনি কিন্তু ইউনূসের একজন বড় সমর্থক, এবং তিনি প্রথম কিন্তু ইউনূসকে আনতে চেয়েছিলেন রাজনীতিতে। তিনি কিন্তু কালকে বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাটা এই ইউনূসের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ফলে তিনি প্রকারান্তরে ইঙ্গিত করেছেন একটা উপায় বের করা দরকার কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আনা যায়। আজকে হাইকমিশনের দিকে মিছিলটা পৌঁছতে পারে নাই, এই যে বাংলাদেশ সরকারের তো একটা সদিচ্ছা যাতে কেউ হামলা করতে না পারে, এটা কি পরিস্থিতিকে কুল ডাউন করতে পারে? এটা দেখা যাক। বাংলাদেশের পরিস্থিতি একদিনে তো কোনো ঘটনা শেষ হয় না। এটা তো আজকের জন্য ঠিক আছে, আজকে তাকে সকালে ডেকে এই জন্যই হাই কমিশনারকে কার্যত প্রকারান্তরে হুমকি দেওয়া হয়েছিল যে ভিয়েনা কনভেনশন অনুসারে হাই কমিশনকে রক্ষা করা আপনাদের দায়িত্ব, এবং আমরা আশা করব আপনারা সেটা পালন করবেন। ধরা যাক পালন করতে পারলো না, তো তখন যে প্রতিক্রিয়া হতো সেই প্রতিক্রিয়া হতো। প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বরের বক্তৃতায় ভারতের নাম উল্লেখ না করে বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশনের আগে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ফিরে আসার জন্য, কারণ তারা মনে করছে ইলেকশন হয়ে গেলে তাদের আশ্রয় নিয়ে সমস্যা হতে পারে। ভারতের নাম উল্লেখ করেন নাই। আপনারা কি মনে করেন বিষয়টা? এটা হচ্ছে ইউনূস এবং আওয়ামী লীগের মধ্যে বিষয়। এটা আমরা ভারতীয়রা কিছু জানি না। উনি আমাদের সিদ্ধান্ত হচ্ছে উনি যতদিন থাকতে চাইবেন ততদিন থাকবেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রকাশ্যে। এখন ইউনূসের কি মতবাদ ওনার সম্পর্কে, এই ব্যাপারে জবাব কেউ আওয়ামী লীগের মুখপাত্র দিলে ভালো হয়। এটা তো আমি বলতে পারবো না, আমি তো আওয়ামী লীগের কেউ নেই। এই পরিস্থিতি কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো চাপ তৈরি করতে পারে? কোন পরিস্থিতি? এই যে দিল্লি ঢাকার সম্পর্কের অবনতি। আমি জানি, আমাদের সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত
পরিবর্তন হয়নি যে ভারত ফেরত দেবে না, এটা তো সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এখন কি বাংলাদেশ চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে? দরকার হলে তিনিও কোনো এক সময় বলে দেবেন।